আসসালামু আলাইকুম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়েছে, আলাদা পরীক্ষা হচ্ছে তাদের। বাংলা অনশট 30টা প্রশ্ন সলভ ক্লাস। তো যথারীতি তোমরা খাতা কলম নিয়ে বসবা, আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন তথ্য যা বলি সেটা নোট করবা। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সব ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে আমি শুরু করব। একটু তোমরা রেসপন্স করবা যে সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে এটা বললে শুরু করব। যে সব ঠিকঠাক আছে। হ্যাঁ, ইসরাত জাহান নিপুণ আমাদের ফ্যান, সবসময় সব ক্লাসে থাকে, চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। যদি ওকে থাকে তাহলে শুরু করব। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সেই 30টা প্রশ্নের রিলেটেড তথ্য অনেকগুলো জানবো, কোত্থেকে হয়েছে সেটা জানবো। খাতা কলম নিয়ে যারা এই ক্লাসে উপকৃত হইতে চাও, খাতা কলম নিয়ে নোট করবা, অবশ্যই নোট করতে হবে। জনি বর্মা, থ্যাংক ইউ। জনি বর্মন, আমি এখনো পর্যন্ত একজনের রেসপন্স পাই নাই যে ঠিক আছে, সব সব ঠিক আছে, অল ক্লিয়ার, এটা বললে শুরু করব। আমরা 30টা প্রশ্ন এমনভাবে আলোচনা করব যাতে করে প্রত্যেক দিন আমাদের আলোচনার প্যাটার্ন বা কি তোমরা নিশ্চয়ই জানো। তোমাদের এর মধ্যে একটা আমাদের প্রত্যেক প্রত্যেক দিন রাত 10টায়, আজকে সেই ক্লাসটা হয়েছে সন্ধ্যা 7:30টায়। প্রত্যেক দিন রাতে একাডেমিক এবং অ্যাডমিশন, একটা করে একাডেমিক একটা করে অ্যাডমিশন, আমাদের করে 25-26 ব্যাচের জন্য একাডেমিক ক্লাস হচ্ছে শনিবার বাংলা, আর রবিবার হচ্ছে অ্যাডমিশন ক্লাস, যেটা সবার জন্য। জি, সব ঠিক আছে, আমি পেয়েছি। আমরা শুরু করে দিই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনশট সেট 1, আমরা আমাদের পেইড ব্যাচে মডেল টেস্ট নিয়েছিলাম 2টা। সেই 2টা মডেল টেস্টের প্রশ্নে মূলত সলভ করব। তো তাদের জন্য যে এটা যাবে, এবং আমাদের পেইড ব্যাচ ছাড়া না যারা অন্যরা ক্লাস করছে তাদের জন্য এই ক্লাস। আমরা প্রথম প্রশ্নে যাই। উত্তম শব্দের সমার্থক শব্দ নয়, এটা বিগত বছরে আসা প্রশ্ন, কোনো একটা বিশ্ববিদ্যালয়, সম্ভবত ঢাবিতে আসা প্রশ্ন। উত্তম শব্দের সমার্থক শব্দ নয়। আমি বারবারই এই ধরনের প্রশ্ন যখন সলভ করতে যাই তখন বারবার বলি যে তোমরা শেষে নয়টা লেখা দেখছো কিনা এটা খেয়াল করো। উত্তম শব্দের সমার্থক, উত্তম মানে বেস্ট। তো উত্তম যদি বেস্ট হয়, এটা এসেছে সমার্থক শব্দ থেকে। সমার্থক শব্দ যেটাকে আমরা প্রতিশব্দ বলি, সমার্থক শব্দ বা প্রতিশব্দ থেকে এসেছে প্রশ্নটা। উত্তম শব্দের সমর্থক নয়, উত্তম মানে বেস্ট, উপাদেয় মানে সব থেকে যেটা ভালো, উপাদেয় খাবারের বেলায় বেশি প্রযোজ্য হয়। উৎকৃষ্ট সব থেকে যেটা ভালো, যেরকম সবগুলো আপেলের মধ্যে উৎকৃষ্ট আপেলটা নিয়ে এসো, বেস্ট আপেলটা নিয়ে এসো, তাহলে এটা হইতে পারে। বরণ, যা বরণ করার যোগ্য, যা বরণ করে নিতে হয়, সব কিছুর ভিতরে আমি যেটাকে রেসপেক্ট করব সেটাকে গ্রহণ করে নিতে পারি, তাহলে এটাও উত্তম শব্দের সমার্থক শব্দের মধ্যে পড়ে। অভিরুচি মানে হচ্ছে ইচ্ছা। ইচ্ছা, অভিরুচি মানে ইচ্ছা, অভিরুচি মানে কামনা, অভিরুচি মানে বাসনা। ইচ্ছা, কামনা, বাসনা, অভিরুচি, তাহলে এইগুলো হচ্ছে, তাহলে উপাদেয় শব্দের, উত্তম শব্দের সমার্থক শব্দ এটা না। 2 নাম্বার, নয়ন কমলের যথার্থ ব্যাস বাক্য হলো। বিগত বছরে আসা খুবই কমন একটা প্রশ্ন যে নয়ন কমলের ব্যাস বাক্য। তো নয়ন কমল, কমল মানে হচ্ছে পদ্মফুল। একজনের নয়ন বা চোখে, একজনের নয়ন বা চোখে পদ্ম ফুলের সাথে তুলনা করছে, নয়ন কমলের ন্যায়, নয়ন পদ্ম ফুলের ন্যায়। এখন নয়নের ন্যায় কমল, আমরা কি পদ্ম ফুলকে নয়নের সাথে তুলনা করতেছি? এটা ভুল। নয়নে কমল এটা হয় না, নয়ন ও কমল এটা হয় না, নয়ন কমলের ন্যায়, এই কমল কিন্তু। এখন এই সমাসটা আমরা বলছি যে এটা উপমিত কর্মধারায়, এটা আমরা বলছি উপমিত কর্মধারায়। উপমিত কর্মধারায় সমাস চেনার উপায় কি? আমরা চেনার উপায় বলেছিলাম যে শব্দের শেষ শব্দটি যদি বিশেষ্য হয়, কমল মানে যদি পদ্মফুল হয়, কমল মানে যদি পদ্মফুল হয়, তাহলে এটা কোন পদ? এটা বিশেষ্য পদ। কমল মানে পদ্মফুল, তার মানে এটা বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদ যদি হয়, শেষে বিশেষ্য থাকলেই সেটা উপমিত কর্মধারায় সমাস হবে। এই জন্য নয়ন কমল, নয়ন কমল, নয়ন কমলের ন্যায়, এটা উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পৌর শব্দটির যথাযথ সন্ধি বিচ্ছেদ হলো। দেখো,
এই প্রৌঢ় শব্দটি কোনো নিয়ম দিয়ে আসলে সন্ধি বিচ্ছেদ হবে না। কেন নিয়ম দিয়ে হইল না এটা আমরা আগে দেখি, যে প্রৌঢ় শব্দটা মূলত সন্ধি বিচ্ছেদ হচ্ছে এটা। এখন এখানে আছে কি অ, উড়ে আছে হচ্ছে দীর্ঘ, প্লাসের আগে অ এবং পরে যদি রস্যু বা দীর্ঘ হয় তাইলে শব্দে ওকার হয়। ও কেমন, যেরকম আমরা খুবই কমন উদাহরণ জানি, সূর্যোদয়, সূর্যযুক্ত উদয়, সূর্যোদয়, সূর্যযুক্ত উদয়, এখানে শেষ হয়েছে অ দিয়ে আর এখানে আছে উ। সরি, এখানে সম্ভবত মশা বসে একটু ডিস্টার্ব হইতেছে। সূর্য শেষ হয়েছে অ দিয়ে আর এখানে হয়েছে উ, তাহলে মাঝখানে ওকার হয়, এই জন্য সূর্যোদয় বানানো হচ্ছে এইরকম, সূর্যোদয় বানানো হচ্ছে এইরকম, এটা আমরা জানি। তাইলে আগে অ পরে উ থাকলে এখানে রস্যর উদাহরণ দিয়েছি, দীর্ঘর উদাহরণ দেখি, যেরকম চল যুক্ত উর্মি, চল যুক্ত উর্মি কি হয়, চল উর্মি। দেখো এখানে চল যেহেতু হস্যিন্ন নাই, তার মানে এখানে অ আছে, উর্মিতে দীর্ঘ আছে, তাহলে পরে দীর্ঘ বা রস্য এবং আগে যদি অ দিয়ে শেষ হয় ওকার হয়, তাহলে ওকার হবে। এখন এই সূর্যোদয় চল উর্মিতে যদি ওকার হয় তাহলে প্রযুক্ত উর, তাহলে হওয়ার কথা ছিল এরকম প্রৌঢ়, কিন্তু শব্দটা হচ্ছে এরকম প্রৌঢ়, তার মানে ঔকার হয়েছে। মাঝখানে ঔকার থাকলে নর্মালি সূত্রটা কি, মাঝখানে ওকার সাথে থাকলে ও সূত্রটা কি, যেরকম আমরা জানি শব্দ হচ্ছে যদি জলৌকা শব্দের সন্ধি বিচ্ছেদ করতে বলে তাহলে সন্ধি বিচ্ছেদ হচ্ছে জল যুক্ত ওকা, জল যুক্ত ওকা। ওকা দেখলে অবশ্য আমাদের একজন কমন নাম খুবই মনে আসে, তোমরা দেখি বলতে পারো কিনা, ওকা এই কথাটা শুনলেই একজন ব্যক্তি যার নাম মনে আসে, কোন সে ব্যক্তি? ওকা, ওকা শুনলে কার কথা মনে আসতে পারে? আমার মনে আসে পালাবো না, পালাবো কোথায়, ঠাকুরগাঁয়ের বাড়িতে চলে যাব, সেই লোকের কথা মনে আছে ওকা। তো দেখো এখানে লয় শেষ হয়েছে, লয় শেষ হয়েছে অ দিয়ে এবং ওকার শুরু হয়েছে ও দিয়ে, মাঝখানে ঔকার আসে, তার মানে ঔকার থাকা মানে প্লাসের পরে ও অথবা ঔ হইতে পারে। তাহলে এখানে প্রৌঢ় যদি মাঝখানে ঔকার থাকে তাহলে পরে তো উড় হওয়ার কথা না, ওড় হওয়ার কথা, প্রযুক্ত ওড় বা এই দুইটা একটা হওয়ার কথা। এই যে দেখো এটা ওকারেরও নিয়ম মিলল না, রস্য বা দীর্ঘ হলে ওকার হয় এই নিয়মও মানে নাই, আবার ঔকার ঔকার হইলে তো ও বা ও হবে প্লাসের পরে, সে নিয়ম মানলো না, মানে এই যে ঘাওড়ামি করলো, এই জন্যে এদেরকে নিপাতনে সিদ্ধ বলে, নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ। যেহেতু রস্যই দীর্ঘই ও ও এগুলো নিয়ে বিষয়, এগুলো স্বরধ্বনি, এই জন্য এটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এই যে নিয়ম মানানো এরকম কিছু আছে, তোমরা জানো যে ব্যঞ্জনও এরকম নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আছে, স্বরেও আছে, আবার বিসর্গতেও নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি আছে। এরকম প্রৌঢ় হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এরকম নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণগুলো আমরা কয়েকটা দেখি, এরকম কুলযুক্ত অটা, এখানে অ আছে, কুলাটা হওয়ার কথা কিন্তু কোলাটা হয় না, নিয়ম মানে না, তাহলে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। কুলোটা এটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে স্বরসন্ধি। মার্তযুক্ত অণ্ড, মার্তাণ্ড হওয়ার কথা, মার্তণ্ড মানে সূর্য, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। গোযুক্ত অক্ষ, গবাক্ষ, অন্নযুক্ত অন্ন, অন্যান্য। যদিও এইটা নিয়ম মেনেছে তারপরেও অন্যান্যতে নিয়ম মানার পরেও নিপাতনে সিদ্ধর ভিতরে লেখা, কেন লেখা আমি আসলে এটা নিয়ম জানি না। তো যদ্দূর বুঝলাম নিপাতনে সিদ্ধ স্বরসন্ধিগুলা আমরা একটু দেখে নিলাম, তার সন্ধি বিচ্ছেদ এবং নিপাতনে সিদ্ধ স্বর ব্যঞ্জন বিসর্গ এগুলো খুবই ইম্পর্টেন্ট সন্ধির ক্ষেত্রে। বিগত বছরের প্রশ্ন ঘাটলে তোমরা দেখবা যে নিপাতনে সিদ্ধ স্বর, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি থেকে প্রশ্ন হয়। ওকে ফাইন। আবিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ, কোন জায়গায় আবিধানিক ক্রম অনুসারে সাজানো আছে আমরা এটা খেয়াল করি, কোন জায়গায় সাজানো নাই। এখানে আ দিয়ে শুরু, আ দিয়ে শুরু, আ দিয়ে শুরু, আশা, আয়ের পরে এখানে আছে তালব্য স, আলো এখানে আছে ল, আসমাতে এখানে আছে দন্ত স। আমরা বর্ণমালা যখন পড়ি সেই ক্রম অনুযায়ী আমরা জানি যে অন্তস্থ জ, র, ল,
তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। এখন দেখো এখানে সিরিয়াল অনুযায়ী তালবস্য আছে, এরপরে ল। আমরা তো ল আগে পাই, তালবস্য তো পরে পাই, তারপরে দন্তস্ব পাই। তার মানে আমরা এই তিনটা শব্দ যখন অভিধানে খুঁজবো, আলোটাকে আগে পাবো, তারপরে আশা, তারপরে আসমা পাবো। তার মানে এখানে ক্রম ঠিক নাই। পরটাতে দেখো অচেনাতে শুরু হয়েছে অ, অতিশয় অ, অনাবিলেও অ আছে। অচেনা অয়ের পরে আছে চ, এখানে অয়ের পরে চ আছে, এখানে অয়ের পরে ত আছে, এখানে অয়ের পরে ন আছে। এখন খেয়াল করো, অয়ের পরে চ, চ ছ জ ঝ ন, ঠিক আছে। অয়ের পরে ত, এটাও ঠিক আছে। তারপরে দন্তান্ন, এটা তো সিরিয়াল ঠিক আছে। তাহলে সব জায়গায় অ থাকলে চ, ত, ন, এই ক্রমটা ঠিক আছে। এই জন্য উত্তর হচ্ছে এইটা, এইটা ক্রম ঠিক আছে, এইটা উত্তর। এবার বাকিগুলো ভুলটা কোথায় দেখি। ইলিশে ই আছে, ইতিহাসে ই, ইতরেও ই আছে। ইলিশে ই এর পরে আছে ল, ইতিহাসে ই এর পরে আছে ত, ইতরেও ই এর পরে আছে ত। এখন আমাকে বলো ল এবং ত এর মধ্যে ক্রম কোনটা আগে? ত আগে। তার মানে এখানে ক্রম ঠিক নাই। শেষেরটা দেখি, উঠা শুরু হয়েছে উ, উঠ শুরু হয়েছে উ, উঠতিও উ দিয়ে শুরু। উ এর পর এখানে আছে ঠ, উ এর পর এখানে আছে ট, উ এর পর এখানে আছে ঠ। ট ঠ এর মধ্যে ক্রম তো আমরা জানি ট আগে, তাহলে এখানেও ক্রম ঠিক নাই, এটাও ক্রম ঠিক নাই। 2 নম্বরের ক্রম ঠিক আছে, এটাই উত্তর। আবিধানিক ক্রম থেকে তো অনেকগুলো প্রশ্ন সমাধান করলাম, এরপরে অনেকে আবিধানিক ক্রম ঠিক মতো পারে না, এটা বলে থাকে। আশা করা যায় যদি ভালো করে খেয়াল করো এবং যদি সে মূর্খ না হয়, লেখাপড়া জানে, বাংলা বর্ণমালার ক্রম যদি, বর্ণমালা যদি চিনতে জানে, তাইলে এটা ভুল হওয়ার কথা না, এটা ভুল হওয়ার কথা না। পরের প্রশ্ন, এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না। সিরাজউদ্দৌলা নিশ্চিত পরাজয় বা তার অবনতি বা তার ধ্বংস যখন সে প্রাসাদ ষড়যন্ত্র সম্পর্কে বুঝে গেলেন এবং যখন তার পরাজয় নিশ্চিত হইল বা বুঝতে পারলেন তার পরিণতি সম্পর্কে, ওই সময়কার কথা। এখন থেকে আর কারো শান্তিতে আর কোনো রকম বাধা বিঘ্ন করে। সিরাজউদ্দৌলা নাটকে যিনি এই আশা ব্যক্ত করেছিলেন, আমরা দেখে বাক্য দেখে মনে হইতেছে যে এটা সিরাজউদ্দৌলা তার নিজের পরিণতি বা নিজের কথাই হয়তো বলেছেন। কিন্তু সিরাজউদ্দৌলা নাটকের যিনি এই আশা ব্যক্ত করেছিলেন, যেহেতু সিরাজউদ্দৌলা অপশনে নাই, আসলে সিরাজউদ্দৌলার কথাও না, এই আশা ব্যক্ত করেছিলেন মীর জাফর। আশা ব্যক্ত করেছিলেন মীর জাফর, উত্তর হবে মীর জাফর। জাজেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা ঢাবিতে সম্ভবত এ ইউনিটে, ক ইউনিটে আসা একটা প্রশ্ন। জাজেল শব্দটি এসেছে ইংরেজি জেনারেল থেকে। ইংরেজি জেনারেল শব্দ থেকে আসছে জাজরেল। এই জন্য জাজরেল শব্দটির উৎস ভাষা হচ্ছে ইংরেজি। এটা বিগত বছর আসা খুব কমন একটা প্রশ্ন, আমরা সবাই জানি এটা। পরের প্রশ্ন, আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কর্ণধার ঘোষণা করেছেন কাকে? এখন আমরা জানি যে প্রবন্ধের শুরুতে নজরুল এভাবে শুরু করেছেন, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, আমি নমস্কার করছি আমার সত্যকে। এখানে 3টা তথ্য আমরা খুবই ইম্পর্টেন্ট, 3টা তথ্য বারবার বলা হয়েছে, আবার একটু 3টা তথ্য বলার চেষ্টা করি। সেটা হচ্ছে নজরুল কর্ণধার বলেছেন, নেতা মেনেছেন কাকে? আমিকে, নিজেকে। আমি যদি বলি নজরুলের পথ কে দেখাবে, নজরুলের পথ দেখাবে আমার সত্য, মানে তার সত্য। এরপর নজরুলের অসাম্প্রদায়িক চেতনা প্রকাশ হয় এমন একটা বাক্য যদি বলি আমার পথ প্রবন্ধের, তাহলে এটা একটা বাক্য, অনেকগুলো বাক্য আছে, তার মধ্যে এটা একটা, যে আমি যাত্রা শুরুর আগে সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। নজরুল বুঝেছিলেন, এটা আমার পথ প্রবন্ধে নিয়ে এটা আলোচনা হয়েছে একাডেমিক, আবারও বলি, নজরুল বুঝতে পেরেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলনে আমাদের মূলত প্রবলেম, সমস্যা হচ্ছে আমরা ধর্মের নামে হিন্দু এবং মুসলিমরা যে বিভক্ত আছে, এই বিভক্তি দূর করতে হবে। এই জন্য উনি যে ভাষণ দিয়েছিলেন, সভাপতির উনি যে কথা বলেছিলেন, বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যে উনি শুরুতে 2টা অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে উনি হিন্দু মুসলিম দুই পক্ষকেই সম্বোধন করেছিলেন, আমি সালাম জানাচ্ছি, আমি নমস্কার করছি। সালাম নমস্কারের 2টা, এর ভিতরে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা প্রকাশিত হয়েছে। কাজী নজরুল তাহলে কর্ণধার ঘোষণা করেছেন কাকে? কাজী নজরুল নিজেকে। আমার মন উতলা করে দিল, কে মন উতলা করে দিল? কে করছিল উতলা?
করছিল হরিশ। এখন হরিশ যে জায়গায় উতলা করছিল সেই জায়গায় আমরা দেখি প্রথম দিকে অনুপম যখন নিজের প্রবৃত্তি বা নিজের ধরন কেমন এ সম্পর্কে বলেছিলেন, বয়স সম্পর্কে বলছিলেন, ও কেমন ধরনের মানুষ অনুপম এই সম্পর্কে যখন কথা হইতেছিল, এক পর্যায়ে তার অবসর এবং বিয়ের কথা যখন হলো, সে বিয়ের পর্যায়ে সে হরিশ নিয়ে কথা বলা শুরু করলো। হরিশকে নিয়ে কথা বলা যখন শুরু করলো তখন এমনভাবে, আমার বন্ধু হরিশ, হরিশ কোথায় থাকে? হরিশ কানপুরে থাকে, কানপুরে কাজ করে, সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, দারুণ ভালো মেয়ে আছে, যদি মেয়ে বলো তাহলে একটা সুন্দর মেয়ে একটা দেখেছি। তার জন্য হরিশ ঘটকালি শুরু করলো এবং হরিশ তার বন্ধু অনুপমের বন্ধু তার কাছে এসে কল্যাণী সম্পর্কে তার মনে, তার ভিতরে যে শিহরণ আবেগের অনুভূতি জাগ্রত করেছিল মূলত হরিশের এই কথাটি, আমার কলকাতায় এসে আমার মন উতলা করিয়া দিল। তাহলে হরিশের কথাই সে উতলা হয়েছিল। তাহলে আমরা প্রশ্ন নাম্বার 8 দেখলাম হরিশ। চক্ষুর দ্বারা গৃহীত, এক কথায় প্রকাশিত রূপ। চক্ষুষ্মান, দৃষ্টিশক্তি সম্পন্ন, যে চোখে দেখে। তাহলে চক্ষুষ্মান মানে হচ্ছে দৃষ্টিশক্তি সম্পন্ন, এটা হচ্ছে চক্ষুষ্মান। দর্শনীয়, এটা হচ্ছে দর্শনের যোগ্য, দর্শন করার যোগ্য, এটাকে বলা হয় দর্শনীয়। আর চক্ষুর দ্বারা গৃহীত, চক্ষুর দ্বারা গৃহীত মানে হচ্ছে যা চোখে দেখা হয়েছে, চোখে যেটা দেখা হয়েছে সেটাকে বলা হয় গোচর, চোখে দ্বারা ঘেরা। অনিমেষ মানে হচ্ছে নিমেষহীন, নিমেষহীন, নিমেষহীন মানে কি? অনিমেষ, অনিমেষ মানে হচ্ছে নিমেষহীন। এ দেখো এখানে নিমেষ মানে হচ্ছে পলক, ছোট্ট একটা মুহূর্ত। তাহলে নিমেষের আগে অযুক্ত হয়ে নিমেষের বিপরীত অর্থ দিয়েছে নিমেষহীন। বিপরীত অর্থ দিলে আমরা জানি শব্দের পূর্বে অয়ের পরে যদি নয়ের সাথে ই থাকে তাহলে অয়ের উচ্চারণটা ও এর মতো হওয়ার কথা, অনিমেষ হওয়ার কথা। কিন্তু যেহেতু নিমেষ শব্দের আগে অযুক্ত হয়ে তার বিপরীত অর্থ দেয়, এই কারণে আর অয়ের উচ্চারণটা ও এর মতো হবে না, অয়ের মতো উচ্চারিত হবে। তাহলে অনিমেষ মানে হচ্ছে নিমেষহীন, তার মানে যেটাকে আমরা বলি পলকহীন, নিমেষহীন বা পলকহীন। দেখো এক একটা প্রশ্ন যখন ব্যাখ্যা করছি তার অনেকগুলো তথ্য, অনেকগুলো নতুন নতুন শব্দ, অনেকগুলো নতুন তথ্য কিন্তু বলছি। আমি তোমাদেরকে বলেছি খাতা কলম নিয়ে বসে এটা লিখতে, নোট করতে। দেখো জীবনে যে কোনো একটা জিনিস, তুমি একটা প্রশ্ন পড়ছো, সাথে এই প্রশ্নের উত্তরটা কোনটা এটা জানা গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এর সাথে আরো অনেক কিছু জানা খুবই গুরুত্বপূর্ণ। জীবনে কোনো না কোনো জায়গায় দেখবে এটা কাজে লাগে। আমরা কিন্তু এই পর্যায়ে এসে দেখছি যে ছোটবেলায় কোনো একদিন এটা আমার স্কুলে একজন টিচার শেখাইছিল, কলেজে কোনো দিন একটা আলোচনা এটা আমার বলছিল, বা কোনো একটা দিন ইউনিভার্সিটির কোনো একজন টিচার এই উদাহরণটা দিয়েছিল। এইগুলা তুমি জীবনে এক সময় এসে এরকম তুমি সেগ্রিগেট করতে পারবা, স্মরণ করতে পারবা, রিকল করতে পারবা। এবং এই রিকলটা তুমি যত বেশি তোমার এই পুরাতন এক্সপিরিয়েন্স, শেখার এক্সপিরিয়েন্সটাকে রিকল করতে পারবা, তুমি মনে করবা যে তোমার জানা বা তোমার জানাটা মনে আছে এবং তোমার জানার পরিধিটা বড়, তার মানে তোমার জ্ঞান ভাণ্ডারটা বড়। এখন শুধু জ্ঞান ভাণ্ডার বড় করা এবং আমাদের বিভিন্ন পরীক্ষা তো দিতে হবে, তোমরা যারা ক্লাস করছো পরীক্ষায় দেয় এবং জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি করা, দুইটার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। যা বলছি সেটা নোট করা। পরের প্রশ্নে যাই আমরা। প্রশ্ন নম্বর 10, লাল সালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে। মজিদকে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে এবং এক জায়গায় বলা হয়েছে প্রদীপের আলো ম্লান হয়ে যাচ্ছে যখন মজিদের যখন একটা প্রতিযোগী, মজিদের একজন প্রতিদ্বন্দ্বী তৈরি হয় এবং যেখানে খালেক ব্যাপারে নিজেই ধলা মিয়াকে পাঠায় তার কাছে পানি পড়া পাওয়াইতে। এই যে এখানে মজিদের প্রদীপের কথা বলা হয়েছে, নিভু নিভু তার আলো মিয়মান হচ্ছে, এরকম অনেক জায়গায় কথা আছে। আর প্রদীপের কথা লাল সালু উপন্যাসে বেশ কয়েক জায়গায় আছে। প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছিল মজিদকে। নিচের কোন শব্দগুচ্ছ প্রমিত বানানের দৃষ্টান্ত? আমরা জানি যে সমীচীন বানানে দুইটাই দীর্ঘই হয়, উচিত বানান ঠিক আছে, আকাঙ্ক্ষা বানানো ঠিক আছে, নির্নিমেষ, অপরাহ্ন, মুমূর্ষ এই তিনটা বানান ঠিক আছে। যদিও নির্নিমেষ বানানে রেফ আছে, রেফের পরে নটা মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু দন্তান্ন হবে, কারণ আমরা জানি সমাজবদ্ধ শব্দে নত্যবিধান প্রযোজ্য হয় না। অপরাহ্নে হয়ের নিচে ন, তার মানে মূর্ধন্য
এটা ঠিক আছে। মুমূর্ষুতে দুই পাশে উ, মাঝখানে দীর্ঘ, এই বানানগুলো সব শুদ্ধ। সমীক্ষণে এখানে মূর্ধন্য হবে। আমরা জানি ক্ষীরের সাথে ক আর মূর্ধন্য স আছে, তাহলে মূর্ধন্য সর পরে যে নটা হয় সে নটা মূর্ধন্য হবে। বিষণ্ণতে ঠিক আছে, বাল্মীকিও ঠিক আছে, পরিষ্কার ঠিক আছে, বিভীষিকা ঠিক আছে, কিন্তু পৌনপৌনিক ঠিক আছে, এটা হবে পৌনপৌনিক 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 হবে, এরকম হবে বানান। তাহলে এই নির্নিমেষ, অপরাহ্ন আর মুমূর্ষু এই তিনটা বানান ঠিক আছে, বাকিগুলা ঠিক নেই। অনেকেই যে নতুন করে শুরু করছে কিন্তু কমেন্ট বা আচ্ছা একজন দেখি তোমরা যে কমেন্টে বিভিন্ন কথা কইতেছো, আসলে এই কথাগুলো কিন্তু আসলে অযৌক্তিক, মানে আলাপ আলোচনা না করে পড়াশোনায় মন দেওয়া ঠিক, পড়াশোনায় কিন্তু মন দেওয়া উচিত। মানে তোমরা সরি, আমি এইখানে একটু ভুল করে ফেলেছি, এই বানানটা একটু দেখে নিতে হলো। পৌন ঠিক আছে, পৌন বিসর্গ এখানে হবে পুনিক, পৌনপুনিক, পরিষ্কার, বিভীষিকা, সমীক্ষণ, ফাইন। তাহলে এই তিনটা বানানে সব শুদ্ধ আছে। 12, কেন কবি আজ এমন উন্মনা, তুমি এখানে উন্মনা শব্দের উন্মনা শব্দটা গঠিত হয়েছে, এই শব্দটা অনেকবার ব্যাখ্যা করছি। উৎযুক্ত মনা, এখানে উজ্জ উপসর্গ যুক্ত হয়েছে। উৎমনা মানে কি? মনটা আজকে আর ভিতরে নেই, মনটা বাহিরে চলে গেছে। উন্মনা মানে কি? উন্মনা মানে হচ্ছে উদাসীন, তাহলে এখানে বাহির হবে উত্তর। এখানে ঢাবিতে আসা প্রশ্ন, কোন বানানটি অশুদ্ধ, এখানে ভুল আছে কোথায়? সত্য মানে হচ্ছে মালিকানা, এটা ঠিক আছে, সত্য মানে মালিকানা, গ্রন্থ সত্য। পিপিলিকা ঠিক আছে। আবলি যুক্ত হয়েছে, আমরা জানি যে আবলি বানানটা হচ্ছে এরকম, তাহলে রচনাবলী, প্রশ্নাবলী, গ্রন্থাবলী, আবলি যুক্ত হইলেই সেটা রস্বইকার হবে। যদিও আমরা চোখের সামনে দেখি আবলি দিয়ে যুক্ত হওয়া শব্দ বেশিরভাগ জায়গায় ভুল লেখা, দীর্ঘইকার দেয়। পূর্বন্নতে হয়ের নিচে ন হবে, পূর্বাহ্ন সকাল হয় নিচে ন হবে, এটাই হচ্ছে উত্তর। অশুদ্ধ আছে, বাকি তোনটা শুদ্ধ। নিশ্চয়ই পারবো বাক্যটিতে নিশ্চয়ই পদটি কি? নিশ্চয়ই পারবো, বাহ কি সুন্দর। পায়ে বড্ড লেগেছে, এই যে পায়ে বড্ড লেগেছে, বাহ কি সুন্দর প্রভাতের রূপ, নিশ্চয়ই পারবো, এই ধরনের অব্যয়কে বলা হয় অনন্যই অব্যয়। অব্যয় যে অব্যয়টা অন্যই, সংযুক্ত না, বাক্যে ওইটা বাদ দিলেও বাক্য তার মিনিং ইজিলি করতে পারে, বাক্যের শোভা বাক্যের অতিরিক্ত ব্যবহৃত হয়েছে, সংযুক্ত না, বাক্যের সাথে সংযুক্তি বাদ দিলেও বাক্য তার অর্থ প্রকাশ করতে পারে, এটাকে বলা হয় অনন্যই অব্যয়। সেট নাম্বার একের লাস্ট প্রশ্ন, হয় একটি উষ্ম ধ্বনি। আমরা জানি যে উষ্ম ধ্বনি এবং উষ্ম বর্ণের একটা পার্থক্য রয়েছে। উষ্ম বর্ণ হচ্ছে 4টি, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ। আর উষ্ম ধ্বনি হচ্ছে 3টা, তালব্য শ, মূর্ধন্য ষ, তালব্য শ, দন্ত স আর হ। এখন ধ্বনি এবং বর্ণের পার্থক্যটা কিভাবে হইল? কারণ আমরা জানি যে তালব্য শ এবং পেট কাটা মূর্ধন্য স এই দুইটার উচ্চারণই একটা, তালব্য শ। দন্ত স এর উচ্চারণ কখনো এস এর মতো হয়, এই জন্য দন্ত স লেখা জরুরি, আর হয়তো হয়। এই যেহেতু দুইটার উচ্চারণ সেম, একটা লিখলে 3টা আমরা পাবো, এই জন্য উষ্ম ধ্বনি হচ্ছে 3টা আর উষ্ম বর্ণ পাবো 4টা। তাহলে হয় একটি উষ্ম ধ্বনি। আমরা 1 নম্বর সেটের 15টা প্রশ্ন সলভ করলাম। এখন 2 নম্বর সেটে যাই। 2 নম্বর সেটের প্রশ্ন 1, বাংলা সাধু গদ্যের জনককে? বাংলা সাধু গদ্যের জনক আমরা জানি প্রমোদ চৌধুরী। গদ্যের জনক সাধু, প্রমোদ চৌধুরী সাধু গদ্যের জনক, এটা আমরা জানি। চলিত ভাষায় উনি লিখেছিলেন, যদিও এটা একটু মানে বাংলাটা চলিত ভাষা, চলিত গদ্যের জনক এটা বললে ভালো হইতো, প্রশ্নটা একটু অন্যরকম হয়েছে। 2 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। এখান থেকে আমরা জানবো যে উৎস পরিচিতি, যে কোনো গল্প বা কবিতার উৎস পরিচিতি থেকে প্রশ্ন হবে। মাসিপিসি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, আর রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিগত বছরের প্রশ্ন ঘাটলে দেখবা তোমরা এই 2টা প্রশ্ন অনেকবার অনেক জায়গায় এসেছে। তাহলে যে কোনো গল্প কবিতার উৎস
শর্ট সিলেবাস এর বাইরে ফুল সিলেবাসগুলো একটু উৎস, এই কবিতাটি কোন এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বা গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, বোর্ড বইয়ে যেখানে যতটুকু লেখা আছে ওই জায়গা থেকে প্রশ্ন হয়, ওই জায়গাটা একটু আমরা দেখবো, শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস। 3 নম্বর প্রশ্ন, অরফিয়াস কোন পুরাণের চরিত্র? আমরা জানি যে কাজী নজরুল তার বিদ্রোহী কবিতায় হিন্দু পুরাণ, মুসলিম পুরাণ, গ্রিক পুরাণের অনেক চরিত্র, অনেক কথা উনি তুলে ধরেছেন। তার মধ্যে গ্রিক পুরাণের একটা চরিত্র অরফিয়াসের বাঁশির কথা বলেছেন। অরফিয়াস একটা গ্রিক পৌরাণিক চরিত্র। আমরা যদি দেখি অরফিয়াস সম্পর্কে, তোমরা জানো যে শব্দার্থ বা টিকা অংশে অরফিয়াস সম্পর্কে লেখা আছে কিছু তথ্য, এর বাইরে দু একটা তথ্য একটু দেখি। একজন বিখ্যাত গায়ক ছিলেন, অ্যাপোলোর ঔরসে মিউজ অর্পের গর্ভে অরফিয়াস জন্মগ্রহণ করেন। প্রাচীন গ্রিক ধর্মের কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী বা কবি বা ধর্মগুরু কি করতেন? উনি সঙ্গীত দিয়ে সমস্ত জীবজন্তু, এমনকি পাথরকে আকর্ষণ করার দক্ষতা তার ছিল। পাতাল থেকে স্ত্রী ইউডিসকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন এই অরফিয়াস। তাহলে অরফিয়াস গ্রিক ধর্মগুরু, দেবতা বা কবি বা সঙ্গীত শিল্পী বলা যায়। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এটা মানব কল্যাণ প্রবন্ধ থেকে নেয়া, মানব কল্যাণ প্রবন্ধ থেকে এটা নেয়া। এখানে দৃষ্টিভঙ্গি মানে দেখা না, এখানে দৃষ্টিভঙ্গি মানে মানসিকতা পরিবর্তন করতে হবে। মানব কল্যাণ প্রবন্ধের মূল বাণী বা মূল কিছু যত তথ্য আছে দৃষ্টিভঙ্গির উপরে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা আমরা জানি। এদেশের বুকে 18 অসুখ নেমে, দেখো এদেশের বুকে 18 মানে আমরা জানি একটা সংখ্যা, 18 মানে আমরা জানি একটা সংখ্যা। তাইলে এদেশের বুকে 18 নামক সংখ্যাটা নেমে আসার কথা কবি কেন কইছেন? আসলে এখানে কি কোনো সংখ্যা কি কবি নির্দেশ করছেন? উত্তর হচ্ছে না, এখানে কোনো সংখ্যার কথা কবি বলে নাই। মূলত কবি 18 কথাটি বলে 18 বছর বয়সের যে তারুণ্য, যে বৈশিষ্ট্য মানুষের মধ্যে থাকে, ওই তারুণ্য, ওই শক্তিমত্তা, ওই উৎসাহ উদ্দীপনা যেন এ দেশ মানুষ সবার বেলায় প্রযোজ্য, সবার কাছে অন্তর্ভুক্ত হইলে সফলতা বা যে কোনো কিছু অগ্রগামী হওয়া, উন্নতির দিকে যাওয়ার জন্যে এই 18 বছর বয়সের তারুণ্য দরকার। তার মানে কবি এখানে 18 সংখ্যাটা ব্যবহার করেছেন, সংখ্যার অর্থ প্রকাশ করেননি। তাহলে সংখ্যার অর্থ প্রকাশ না করে উনি যেহেতু যেহেতু উনি ভিন্ন কিছু বলিয়েছেন, তাহলে আলংকারিক অর্থ, এই অর্থকে বলা হয় আলংকারিক অর্থ। যখন কোনো শব্দ কবি বা কোনো সাহিত্যিক ওই শব্দের অর্থ অনুযায়ী না বলে ওই শব্দকে বিশেষ একটা অর্থ দেওয়ার জন্যে অলংকার হিসেবে একটা সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করেন, তখন এই ধরনের ব্যবহারকে বলা হয় অলংকার। এটা আলংকারিক অর্থ। তাহলে এখানে কি সংখ্যা আলংকারিক অর্থ? সংখ্যা, জরা, বয়স না, তাহলে শাব্দিক অর্থ হইতো। সংখ্যা বা বয়স হলে শাব্দিক হইতো, কিন্তু এখানে তারুণ্য বুঝিয়েছে। এটাই হচ্ছে 18 বছর বয়সের 18 এর আলংকারিক অর্থ। যে কবিতা শুনতে জানে না সে কার আর্তনাদ শুনবে? আমরা জানি যে আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। এই কবিতায় যে কবিতা শুনতে জানে না সে এ করতে পারবে না, তা করতে পারবে না, সে এরকম হয় না, সে এরকম হয় না, এরকম অনেকগুলো কথা আছে। তার মধ্যে যে জায়গাটা থেকে প্রশ্ন হয়েছে সেখানে আমরা একটু পড়ি। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, স্বাধীনতা ভোগ করতে পারবে না। তার ভিতরে দিগন্তের মানে আমার আড়ষ্ঠ জীবন, পরাধীন জীবন, আটকে থাকা জীবন, এর থেকে দিগন্তের অধিকার থেকে সে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে, সে সারা জীবন সহমত ভাই করবে। দেখো একটা দল পালাইছে, একটা দলের ছাত্র প্রতিনিধি তারা পালাইছে, ওই ছাত্র প্রতিনিধি যারা ছিল তাদের যারা নেতা সামসামি করতো, জি ভাই, ইয়েস ভাই, সহমত ভাই, এটা করতো। যার ভিতরে উদারতা নেই, সত্যকে সত্য বলার ক্ষমতা নেই, মিথ্যাকে মিথ্যা বলার ক্ষমতা নেই, অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা নেই, তারা এটা করছে, তেলবাজি করছে। তো যাদের ভিতরে এটা থাকবে না, এখনো সহমত ভাই তৈরি হয়েছে, ভাই যা বলবেন নেতা তাই বলবে, তাই ঠিক, এটা ছাড়া আর কোনো কিছু ঠিক না। এখন কি নাই? আছে, এখনো আছে, এটা আমাদের মধ্যে থাকবেই। তো এরকম যাদের আছে সে তো সারা জীবন কৃতদাস শুনতে যাবে। তার মানে যে কবিতা শুনতে জানে না, যার ভিতরে উদারতা নেই, যার ভিতরে বড়ত্ব নেই, যার ভিতরে বাধা ডিঙিয়ে সুখ, শান্তি, স্বাধীনতা পাওয়ার আগ্রহ নেই, সে সারা জীবনই ওই তেলবাজি, জি ভাই, সহমত ভাই, এই কৃতদাসগিরি করে যাবে। তাহলে এখানে আর্তনাদের সাথে মিল আছে। আর্তনাদ হচ্ছে ঝড়ের আর্তনাদের কথা বলা হয়েছে, তাহলে এখানে ঝড়ের আর্তনাদ হবে উত্তর। অম্বর শব্দের অর্থ কি? অম্বর শব্দের অর্থ হচ্ছে
আকাশ, অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ। আমি আকাশের আরো 3টা সমর্থক শব্দ শুনতে চাই। আকাশের আরো 3টা সমর্থক শব্দ। তোমরা দেখি আকাশের আরো 3টা সমর্থক শব্দ বলবা, তার মানে তারপর আগাবো আকাশ শব্দের সমর্থক শব্দ আর মেঘ শব্দের সমর্থক শব্দ। মেঘ শব্দের সমর্থক শব্দ 1 2 3। যেহেতু এখানে অম্বর শব্দটা দিয়ে প্রশ্ন হয়েছে আকাশ এবং সংবৎসর, সংবৎসর বলে লাভ নাই। স্যার কি হলো, একজন প্রশ্ন করছে, কখন করছে আমি দেখি নাই, কি হলো নিয়ে তো কোনো কিছু ঘটে নাই, কিছু হওয়ার তো কিছু নেই। আকাশ শব্দের সমর্থক শব্দ দেখতে চাই। অম্বর শব্দের অর্থ আকাশ, আকাশ এবং মেঘ শব্দের সমর্থক শব্দ দেখতে চাই বেশ কয়েকটা। তোমরা বলবা, আমি লিখবো। দেখো এইভাবে একটা প্রশ্ন নিয়ে যখন আলোচনা হয়, তার সাথে সমর্থক শব্দগুলো যদি বেশ কয়েকটা রিকল করি, স্মরণ করি, দেখবা সমর্থক শব্দ থেকে যদি প্রশ্ন হয়, নতুন কোনো সমর্থক শব্দ থেকে প্রশ্ন হয় না। বিগত বছর এই যে আকাশ, বাতাস, ঝড়, পৃথিবী, সমুদ্র, আগুন, এগুলো থেকেই তো হয়। ভুবন কেন হবে? গগন বলতেছে একজন। মেঘ বলছে বারিদ, ফাইন, বারিদ। জলকণা, ফাইন। জলদ, অম্বু, পাথার, পবন। বারিদ, জলদ মানে মেঘ, গুড। পবন, ভুবন, পাথার, এটা তো মিলতেছে না, কি ব্যাপার? তোমরা উল্টো পাল্টা করতেছো কেন? ওকে ফাইন, আকাশে গগন নিলাম, গগন। আকাশ মানে গগন, অম্বর। আকাশ পাথার, পাথার কি আকাশ হয়? কি বলে এসব? হ্যাঁ, ঘন মানে মেঘ, ফাইন। ঘন, জলদ, বারিদ, এগুলো মেঘ। বারিদ, নীরদ। জলকণা, ফাইন, হইতে পারে জলকণা, জলকণা। আকাশের গগন পাইছি শুধু, অম্বর তো আছেই। অম্বু মানে আকাশ হইলো কেমনে? পাথার মানে আকাশ হইলো কেমনে? কি বলো এগুলা? আকাশ শব্দের সমর্থক শব্দ তোমরা মাত্র একটা পারতেছো, গগন। আকাশ শব্দের সমর্থক শব্দ এখন পর্যন্ত মাত্র একটা পারছো, কি ব্যাপার? তোমরা আকাশ শব্দের সমর্থক শব্দ একটাই পারো? পাথার তো সমুদ্র, এটা তো বলছি। সাবিগুনা রিয়া ঠিকই বলছে, পাথার কেন হবে? মেঘ, জলদ, বারিদ, এগুলো তো শেষ। বাড়ি না, বাড়ি মানে পানি, বারিদ এটা হচ্ছে মেঘের সমর্থক শব্দ। কিন্তু আকাশ শব্দের সমর্থক শব্দ, আরে মেঘ নিয়ে পড়ে আছে। গগন, অম্বর, আকাশ, এই তিনটার বাইরে, এই তিনটার বাইরে আকাশ শব্দের সমর্থক শব্দ পারো না? বিশাল সমুদ্র হচ্ছে পাথার, ফাইন, থ্যাংক ইউ, ঠিকই তো কইছো। আকাশ শব্দের সমর্থক শব্দ গগন, এর বাইরে আর কেউ কিছু কইতেছে না। অনেকে নতুন আসতেছে, অনেকে। বোম মানে আকাশ, হ্যাঁ ঠিক আছে, বোম মানে আকাশ, বোম মানে আকাশ, ফাইন। আর আকাশ, গগন, বোম, অম্বর তো আছে, আর একটা শূন্য মানে আকাশ, ফাইন। শূন্য মানে আকাশ, শূন্য মানে আকাশ। তাহলে আমরা আকাশ এবং মেঘ শব্দের সমর্থক শব্দ দেখলাম। 8 নম্বর, নিচের কোন বানানটি শুদ্ধ নয়? নয় মানে এখানে ভুল আছে। কোন বানানটি তো ভুল আছে আমরা একটু খেয়াল করি। ভুল আছে, ব্যঞ্জন বানান ঠিক আছে, ব্যথাতেও ঠিক আছে, শ্বাসতেও ঠিক আছে। পক্ক বানানে এরকম হবে, প কয় নিচে বফল হবে। দেখো ব্যঞ্জন বানানে বয় যাওয়া ফলার আগে আকার দেয় অনেকে, এটা ভুল। ব্যথাতে যদি আকার দাও, এক্সট্রা কিছু দাও, তাহলে ব্যথা লাগবে, তাহলে আকার হবে না, শাশ্বতই। পক্ক বানানে ভুল আছে। 9 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ? আমরা জানি সান্ত্বনাতে, সান্ত্বনাতে দন্তস্ব আকার, নয় ত ত ব ফলা দিতে হয়, সান্ত্বনা, সান্ত্বনা। আরে ত ত দিচ্ছি কেন? ত, সান্ত্বনাতে নয় ত দিয়ে আবার বফলা দিতে হয়, এটা ঠিক আছে। এখানে বফলা নাই, শুরুতে বফলা হবে না, তাহলে বসা হবে না। সান্ত্বনা প্রথমটা হবে, সান্ত্বনা 9 তয় বফলা মাঝখানে হবে। ওকে। 10, দেশপ্রেম,
দেশপ্রেম, আমরা বলি দেশপ্রেম, কিন্তু এটা হবে দেশপ্রেম। দেখো মাঝখানে পয়ের সাথে রফলা আছে, শব্দের মাঝখানে রফলা থাকলে ওই শব্দটা, ওই বর্ণটা, যে বর্ণের সাথে রফলা থাকবে ওই বর্ণটা দ্বিত্ব হবে। যেরকম আমরা যদি এটা লিখি, এটা লিখি, এটা হচ্ছে অভিপ্রেত না, এটা অভিপ্রেত। এর উচ্চারণ হবে এরকম অভিপ্রেত, এরকম হবে উচ্চারণ। তাহলে মাঝখানে রফলা থাকলে কি হয়, যে ব্যঞ্জনের সাথে রফলা আছে ওই ব্যঞ্জন দ্বিত্ব উচ্চারণ হবে। তাইলে দেশপ্রেম এখানে দ্বিত্ব নাই। দেশপ্রেম, এটা তো নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা এলাকার কথা হলো, এটা বাদ। দেশপ্রেম, দেখো আমরা তো এটা জানি যে দেশপ্রেম না, হবে কি দেশপ্রেম। তাহলে এখানে ছয় সাথে ওকার নেই, আর প দুইটা নেই, তাহলে দেশপ্রেম এইটাই হয়েছে, প দুইটা আছে এই জায়গায়, এই জন্য এটা উত্তর হবে দেশপ্রেম। আমরা যদিও ভুল করে দেশপ্রেম বলি, তার দেশপ্রেম না, এটা দেশপ্রেম হবে শুদ্ধ উচ্চারণ। অনিবার্য বাক্যের এক কথা প্রকাশ করে, যা নিবারণ করা যায় না, যা নিবারণ করা যায় না, যা থামানো যায় না, অনিবার্য অভ্যুত্থান হয়েছে একটা, আর এই অভ্যুত্থানের কারণে হাসিনার পতন অনিবার্য হয়ে গেছে এক পর্যায়ে। তার মানে হাসিনার পতন ঠেকানো যায় নাই, হাসিনা পতন হয়েছে, পতিত স্বৈরাচার হিসেবে পরিগণিত হয়েছে। যা নিবারণ করা যায় না তাকে এক কথায় বলে অনিবার্য। 12 নম্বর, উর্ণ নাভ শব্দের সমাস নির্ণয় করে। উর্ণা নাভিতে যার, উর্ণা মানে কি, উর্ণা মানে হচ্ছে সুতা বা সূত্র। নাভিতে যার, নাভি থেকে সুতা জন্মায় কার, উর্ণা নাভিতে যার, নাভি থেকে সুতা জন্মায় কার, কার মাকড়সার। এই জন্য উর্ণ নাভ শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। ব্যাস বাক্য কি, উর্ণ নাভিতে যার, যার নাভি থেকে সূত্র বা সুতা বের হয় তাকে উর্ণ নাভ বলে। এখন উর্ণা এবং নাভি, সুত এবং নাভি এই দুইটার, সূত্র এবং নাভি এই দুইটার অর্থ না বুঝিয়ে উর্ণনাভ দিয়ে এই যে তৃতীয় একটা জিনিস বুঝাইলো, মাকড়সাকে বুঝাইলো, এরকম তৃতীয় পদের অর্থ দিলে সেই সমাসের নাম কি সমাস হয়, বহুব্রী সমাস হয়। এটা আমরা জানি, খুব কমন কথা। তুমি বিনে আমার কেউ নাই, এখানে বিনে মানে তুমি ছাড়া, তুমি ছাড়া আমার কেউ নাই। আছো তুমি প্রভু জগৎ মাঝারে, আছো তুমি প্রভু জগৎ মাঝারে। এখানকার মাঝারে তুমি বিনা আমার কেউ নেই, উদ্যম বিহনে কার পরে মনোরথ, উদ্যম বিহনে কার পরে মনোরথ, কার মনোবাসনা উদ্যম ছাড়া পূর্ণ হয়। এখানে যে বিহনে, মাজারে, বিনে, আমরা জানি এগুলো সবগুলোকে বলা হয় অনুসর্গ। অনুসর্গ বিভক্তির মতো, কিন্তু শব্দের পরে থাকবে, শব্দের শেষে লেগে থাকে না, এরকম জিনিসকে বলা হয় বিভক্তির কাজ করবে কিন্তু শব্দের পরে থাকবে, এটাকে বলা হয় অনুসর্গ। বুমেরাং শব্দটি কোন ভাষার, অস্ট্রেলীয় ভাষার, অস্ট্রেলিয়া কোন ভাষার, অস্ট্রেলিয়ার শব্দ হচ্ছে বুমেরাং। নিত্য পুরুষবাচক শব্দের উদাহরণ কি, শপথনি, শপথনি মানে হচ্ছে সতীন, শপথনি মানে হচ্ছে সতীন, কিন্তু আর একটা শব্দ আছে শপথনিক, শপথনিক মানে হচ্ছে পত্নী সহ, শপথনিক মানে পত্নী সহ, আর শপথনি আর সতীন একই কথা। তাহলে সতীন এবং শপথনি এরা তো স্ত্রীবাচক শব্দ, নিত্য পুরুষবাচক না। কুলোটা মানে হচ্ছে পরকিয়া করে এমন নারী, যে নারী স্বামী আছে কিন্তু স্বামী বাদ দিয়েও পরপুরুষের কাছে যায়, প্রেম করে, পরিণয়ে যায়, এই পরকিয়া করা নারীকে বলা হয় কুলোটা। তাহলে এটাও স্ত্রী, এটাও নিত্য স্ত্রীবাচক, এটাও নিত্য স্ত্রীবাচক, এটাও নিত্য স্ত্রীবাচক। আর কৃতদার, আগের দিন বলছিলাম যে নিজেই স্ত্রী গ্রহণ করেছে, বিয়ে করেছে, যে নিজেই নিজের বাস খাইছে, যে নিজেই জীবিত থেকে মৃত হয়েছে, তাকে কৃতদারা বলে। তাহলে এটা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, তাই এটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। এই ছিল শাস্ত্রে নেয়া, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের নেওয়া যে 2টা মডেল টেস্ট, সেটার সমাধান আমরা শাস্ত্রের প্রশ্নের আলোকে বা কাছাকাছি কিছু প্রশ্ন সমাধান করেছি। আর একটা জিনিস একটু মনে রাখো যে কবি ও লেখক পরিচিতি, কবি ও লেখক পরিচিতি, কবি ও লেখক পরিচিতি এটা শাস্ত্রের জন্য বা বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা আছে
সেটার জন্য গুরুত্বপূর্ণ। শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস। ফুল সিলেবাসের কবি ও লেখক পরিচিতি, এটা খুব গুরুত্ব দিয়ে পড়বা। শ্বাস সহ বাকি যেখানে পরীক্ষা বাকি আছে, গুচ্ছতে আগের কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী কবি বা লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, তবে গুচ্ছ ছাড়া বাকিগুলা তারপরেও কবি বা লেখক পরিচিতি রাবি, চবি, শাস্ট, খুবই সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফুল সিলেবাসের বোর্ড বই যতটুকু আছে, সাহিত্যকর্ম আবারও বলে দিই ভালো করে, আমরা গতদিন অ্যাডমিশনের ক্লাস করিয়েছে সেখানে দেখাইছি কিছু প্রশ্ন সাহিত্যকর্ম থেকে প্রশ্ন হবে। হ্যাঁ, কবি ও লেখক পরিচিতি, কোন কবিতাটি, এই কবিতা, এই কাব্যগ্রন্থ, এটা কোন কার উপন্যাস, এই প্রশ্নগুলো আমরা একটু পড়ব। ধৈর্য ধরে আমাদের ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি, নেক্সট কোনো ক্লাসে আবার এরকম দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।